ছোট থেকে ফেলুদা ব্যোমকেশ ঘেঁটে ফেলা আমি মানে ভাস্কর চ্যাটার্জি যে একদিন অনিরুদ্ধ গাঙ্গুলির মতো একজন ডিটেকটিভের সন্ধান পাবো তা কি কখনো আমি নিজেও ভেবেছিলাম? কিন্তু সেটা আমি পেয়েছি। পড়াশোনার পাশাপাশি কোনো ঘটনার অনুসন্ধান করা ছিল আমার নেশা। সেটা কী ঘটনা, কেন ঘটছে বা কিভাবে ঘটছে, আর তার আপাদমস্তক বিশ্লেষণ করা ছিল আমার প্রিয় বিষয়। আমার বাড়ি কিষানগঞ্জ। এমন খুঁতখুঁতে স্বভাবের জন্য বাবা চেয়েছিলেন যে ছেলেকে বড় হয়ে উকিল তৈরি করবেন, কিন্তু শেষমেশ তা আর হলো না। আপাতত প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ইতিহাস বিভাগে পড়াশোনা করছি। স্বপ্ন রয়েছে যে ভবিষ্যতে আর্কিওলজি নিয়ে পড়ব। যাই হোক, অনিরুদ্ধদার বিষয়ে ফেরা যাক, যে আমার অনিরুদ্ধদার সাথে পরিচয়টা কিভাবে হলো। অনেক দিন আগে আমি জানতে পারি যে কলকাতার বুকে কিছু খুন পরের পর হয়েই যাচ্ছে। আগেই বলেছি যে এই বিষয়ে আমার বিশাল ইন্টারেস্ট। তো আমিও ভাবতে লাগলাম যে কি করে এর কুলকিনারা অবধি পৌঁছানো যায়। অনেক কিছু রিসার্চ করলাম, পুলিশি লোকেদের সাথে বন্ধুত্ব করারও চেষ্টা করলাম, কিন্তু আমি তাও কিচ্ছুটি জানতে পারলাম না। তারপর শেষমেশ একদিন খবরের কাগজের মাধ্যমে জানতে পারলাম যে অনিরুদ্ধ গাঙ্গুলি নামক এক গোয়েন্দা নাকি কেসটা সলভ করে ফেলেছে। তখন আমি খোঁজ নিই এবং জানতে পারি যে 6/8A দাস লেন, ঢাকুরিয়াতে এই ভদ্রলোকের বাড়ি। এবার আমি সেখানে পৌঁছই এবং এই মহান লোকের দেখা পাই। তারপর থেকে সময় পেলেই মাঝে মাঝে এই মানুষটার সাথে গিয়ে আড্ডা দিতাম। বিভিন্ন বিষয়ে গল্প হতো, আর তার সাথে চলতো কিছুটা পরনিন্দা পরচর্চা। ধীরে ধীরে যে সম্পর্কটা তুমি থেকে শুরু হয়েছিল তা তুইতে পৌঁছালো। তারপর একদিন আমি, বৌদিমণি মানে অনিরুদ্ধদার স্ত্রী আর দাদা মিলে বসে আড্ডা দিচ্ছিলাম। তখন দাদা আমাকে জিজ্ঞেস করে, আচ্ছা ভাস্কর, তুই থাকিস কোথায় বলতো? ওই তো ওই শিয়ালদার দিকে বৈঠকখানা বাজারের একটা মেসে থাকি। কিন্তু হঠাৎ কেন বলো তো? না, ভাবছি প্রত্যেক গোয়েন্দারই একজন সাগরেদ থাকে, যেমন ব্যোমকেশের অজিত, ফেলুদার তোপসে, একেনবাবুর বাপি প্রমথ। শুধু আমারই নেই। তা আমার সাগরেদের পদটা এখনো ফাঁকা আছে, অ্যাপ্লাই করবি নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কেন করব না। তো স্যার, ক্যান আই গেট এ অপরচুনিটি প্লিজ? নাটক নয়, নাটক নয় একদম, ঠিক আছে? শোন, তুই তোর জিনিসপত্র নিয়ে এখানে চলে আয়, বাকিটা আমি বুঝে নেব, ঠিক আছে? তুই চলে আয় খালি। ব্যাস, তবে থেকে আমারও থাকার ঠিকানা হলো 6/8 দাস লেন, ঢাকুরিয়া। এবার ফেরা যাক মূল গল্পে। মিস্টার সামন্ত ফোন করে জানালেন যে একটা বাড়িতে খুন হয়েছে। অনিরুদ্ধদাকে সেখানে যাওয়ার জন্য অনুরোধ জানাতে দাদা আর আমি মিলে সেখানে পৌঁছালাম। মিস্টার সামন্তের মতে কেসটা নাকি খুবই সোজা, কিন্তু দাদা তা মানতে নারাজ। অনিরুদ্ধদা মিস্টার সামন্তকে বলল, নিখিলবাবু, আপনার সঙ্গে কিন্তু আমি ব্যাপারটা একমত হতে পারছি না। আমার কেমন যেন মনে হচ্ছে গোটা ব্যাপারটা যতটা সহজ বলে মনে হচ্ছে ততটা সহজ নয়। কেন বলুন তো অনিরুদ্ধবাবু, ব্যাপারটা তো সোজা। এই যে মিস্টার গুপ্তার ঘরের আলমারিটা খোলা, সেই আলমারি থেকে যে জিনিসপত্র বাইরে বের করা হয়েছে সেটাও বোঝা যাচ্ছে। আর তাছাড়া আরও একটা ব্যাপার রয়েছে, সেটা হলো খুনটা যে অন্য কেউ করেছে সেটাও তো বোঝা যাচ্ছে। ছুরিটা ঘাড়ের পেছনের দিকে মারা হয়েছে। এভাবে তো আর কেউ আত্মহত্যা করতে পারবে না, তাই না? আর ঘরের দরজাও খোলা ছিল। তাহলে আপনার অন্যরকম মনে হচ্ছে কেন? মৃতদেহটা ঘরের মেঝের কাছেই পড়েছিল। ঘাড়ের কাছে ছুরিটা তখনও গাঁথা রয়েছে। কিন্তু কেন, সেটা নিয়ে অনিরুদ্ধদা কিন্তু প্রথমে একটু সন্দেহ প্রকাশ করলেও পরে যখন বোঝা গেল যে বাইরে থেকে কেউ এসে খুনটা করেছে, তারপরেও দাদার মুখে কেমন একটা সন্দেহ থেকে গেল। যে আলমারিটা খোলা রয়েছে তার কাপড় চোপড় সব ছড়িয়ে রাখা রয়েছে। সেই আলমারিটা অনিরুদ্ধদা দুবার বন্ধ করলো আর দুবার খুলল। যদিও হাতে গ্লাভস পরাই ছিল, তাই হাতের ছাপ নিয়ে কোনো সমস্যা নেই। আমি বুঝতে পারছিলাম না যে এমন জলের মতো সহজ একটা কেসে অনিরুদ্ধদা কি এত ভাবছে। দেখলাম চিন্তিত মুখে সে ঘরের মধ্যে বারবার ঘুরে বেড়াচ্ছে। ভেতরে টেবিলটা এক পাশে পড়ে রয়েছে আর এক পাশে উল্টে রয়েছে একটা চেয়ার। কিন্তু দাদা যে কেন ব্যাপারটা নিয়ে এত চিন্তা করছে সেটা বুঝতে না পেরে এবার বাধ্য হয়ে বললাম,
কি ব্যাপার বলো তো অনিরুদ্ধদা? তুমি তুমি এত কি ভাবছো? এই ব্যাপারটা তো একদমই সোজা। তোর মনে হচ্ছে না ভাস্কর, ব্যাপারটা খুবই বেশি সহজ হয়ে যাচ্ছে? ঘরের দরজা খোলা, আলমারি খোলা, আলমারির সমস্ত জিনিসপত্র বাইরে ছড়িয়ে ছিটিয়ে রাখা, ভদ্রলোক পড়ে আছেন মেঝের এক পাশে। আর সব থেকে বড় ব্যাপারটা রয়েছে কাল রাতে। কাল মিস্টার গুপ্তার খুন হওয়ার দিনই তিনি কাজের লোকটিকে ছুটি দিলেন, আর কালই এমন একটা ব্যাপার ঘটে গেল। অনিরুদ্ধবাবু, আমি জানি আপনি একজন ভালো ডিটেকটিভ, তবে এখানে কিন্তু আমি আপনার সাথে সহমত হতে পারছি না। আপনি বারবার কেন যে সহজ ব্যাপারটাকে কঠিন করতে চাইছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। ব্যাপারটা তো জলের মতো সোজা। যে কেস জলের মতো সোজা সেই কেসে আমি হাত দিই না কখনো মিস্টার সামন্ত। আপনার যদি মনে হয় কেসটা জলের মতো সোজা আর অতি সাধারণ, তাহলে আপনি সেভাবেই আপনার তদন্ত করুন। আমি না হয় ব্যাপারটা আমার মতো করে ভাববো। মৃতদেহ যা দেখার ছিল দেখা হয়ে গেছে, আপনি এবার নিয়ে যেতে পারেন। তোমার কি সত্যি এখন মনে হচ্ছে যে ব্যাপারটা এত সহজ নয়? তোকে তো আগেই বললাম ভাস্কর, আমার কেমন যেন মনে হচ্ছে এই গোটা ব্যাপারটার মধ্যে একটা একটা কোনো গলদ রয়েছে, কিন্তু আমি সেটা ঠিক ধরতে পারছি না। সেটা ধরতে পারলেই ব্যাপারটা বোঝা আমার জন্য সহজ হয়ে যেত। আমার তো তেমন কিছু চোখে পড়লো না। আর ওই নিখিলবাবু তো বললেন যে ব্যাপারটা চুরি আর খুনের কেস। অনিরুদ্ধদা সামান্য হাসল, তারপর বাইরে বেরিয়ে যেতে যেতে বলল, এটা চুরি আর খুনের কেস, তাই তো? আচ্ছা, তাহলে আমায় একটা কথা বল, চোরের এতটা সাহস হলো কি করে যে আশেপাশে এতগুলো বাড়ি থাকতে রাতের বেলা সে সোজা এসে ঢুকে গেল মিস্টার গুপ্তার বসার ঘরে? আর তাছাড়া নিচের তলায়ও ঘর রয়েছে, এমনকি আশেপাশে অন্য ঘরও রয়েছে। যেই ঘরে মিস্টার গুপ্তা রয়েছে সেই ঘরেই তাকে ঢুকতে হলো কেন? আর অন্য কোনো ঘরের দরজা খোলা নেই, অন্য কিছু খোলা নেই, শুধুমাত্র ওই আলমারিটা। তাহলে চোর কি করে জানলো ওই আলমারিতেই একটা ইস্পিত বস্তু আছে? অনিরুদ্ধদার এমন একটা কথা শুনে কিন্তু আমিও আর কিছু বলতে পারলাম না। এই ব্যাপারটা তো ভেবে দেখিনি। সত্যিই তো, ঘরে আর কোথাও কোনো কিছু ভাঙা কিংবা এলোমেলো কিছু চিহ্ন নেই, একমাত্র আলমারিটাই খোলা। তাও আলমারির জামা কাপড়গুলো ছড়িয়ে ছিটিয়ে একপাশে ফেলা হয়েছে। কিন্তু চোর সেই ঘরে এলো কেন? খুনটা না করেও তো সে চুরিটা করতে পারত। উল্টে পড়া চেয়ারটা কিন্তু সবচেয়ে বড় প্রমাণ ভাস্কর। ব্যাপারটা এখন তুই ঠিক বুঝতে পারবি না, আমিও বুঝতে পারছি না। তবে কেন জানি না মনে হচ্ছে এই চেয়ারটা যেন কিছু একটা বলতে চাইছে। কথাটা বলে অনিরুদ্ধদা হঠাৎ করে চুপ করে গেল। বাড়ি ফেরার পথে সে আর একটাও কথা বলল না। বাড়িতে আসতেই বৌদিমণি একটু সন্দেহের চোখে তাকিয়ে বলল, কি ব্যাপারটা কি তোমাদের? সেই সকালে কখন বেরিয়েছো আর এতক্ষণ সময় লাগলো ফিরতে? মাঝখানে নাকি একবার বাড়িতে এসেছিলে, তারপর হঠাৎ করে বেরিয়ে পড়েছো? তখন আমি রান্না করছিলাম, একবার আমাকে বলে যাওয়ার সময়ও হলো না। আসলে বৌদিমণি, ওই ওই মিস্টার সামন্ত টেলিফোন করেছিলেন আর কি। সঞ্চারী, আমরা গিয়েছিলাম একটা খুনের কেসে তদন্তের ব্যাপারে। মিস্টার সামন্ত টেলিফোন করে তাড়াতাড়ি আসতে বললেন। আমায় না গেলে মৃতদেহটা সরাতে পারছিলেন না। বুঝতেই পারছো, আসলে যে কাজের লোকটি ওই বাড়িতে রয়েছে তার মতে খুনটা কাল রাতেই হয়েছে। আমার মনে হয় পোস্টমর্টম রিপোর্টও সেটাই বলবে। এদিকে নিখিলবাবু আর ভাস্করের মতে কোনো একটা চোর বাড়িতে ঢুকে প্রথমে মিস্টার গুপ্তাকে খুন করেন, তারপর চুরি করেন। কিন্তু আমার মন ব্যাপারটা অন্য কিছু বলছে। আমি দেখেছি কেসের কথা শুনলেই বৌদিমণি কেমন যেন নরম হয়ে আসে, তবে নিজের জায়গাটুকু বজায় রেখে কথা বলে সব সময়। তবুও বৌদিমণি বলল, আচ্ছা, তাহলে ব্যাপারটা ঠিক কিরকম? তোমার আবার হঠাৎ কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে ব্যাপারটা খুন, আর চুরি হলেও খুনটা অতি সাধারণ আর 5টা খুনের মতো নয়, আর চুরিটা অতি সাধারণ নয়। তুমি যদি ঘরের অবস্থাটা দেখতে তাহলে বুঝতে পারতে। আহ, আচ্ছা ভাস্কর, ঘরের অবস্থাটা একবার বর্ণনা করতো। আমি পড়লাম বিপদে। বেশ কিছুক্ষণ ভেবে নিয়ে বললাম, ওই তো এই ঘরের দরজা পেরিয়ে ভেতরে ঢুকলাম, একটা বিছানা, এক পাশে একটা আলমারি, একটা আয়না, একটা টেবিল, আর ওই ওই টেবিলটার ওপরে কিছু বইপত্র রাখা ছিল, আর দুটো চেয়ারও ছিল। টেবিলের এক পাশে কিছু খাতাপত্র রয়েছে, বোধহয় ওই ব্যবসার কাজেরই হবে আর কি। বিছানার কাছে একটা জানলা,
আর পেছনের দিকে তো তেমন কিছু একটা ছিল না। ঘরটা হলো দোতলা, সিঁড়ি দিয়ে উঠে একদম শেষের দিকের পরপর দুটো ঘর রয়েছে। সেই ঘরের আসবাবপত্র মোটামুটি একই রকম, তবে প্রত্যেক ঘরেই কিন্তু টেবিলের সাথে একটা করে চেয়ার রয়েছে। একটা চেয়ার মেঝেতে উল্টানো অবস্থায় ছিল, আর একটা দাঁড় করানো। তবে এটা বলতে গিয়ে অনিরুদ্ধদা কথা বদলে নিয়ে বলল, আসলে আমার কোথায় সন্দেহ হচ্ছে বলতো? আমার মনে হচ্ছে খুন কিংবা চুরি যাই বল না কেন, যে এসেছিল সে ওই মিস্টার গুপ্তার ঘরের ব্যাপারে অনেক কিছু জানতো। এমনকি তার ঘরের আলমারিতে ঠিক কোথায় তার চুরির জিনিসটা রয়েছে সেটাও সে জানতো। আর শুধু সেটুকুই নয়, আমার মনে হয় সে মিস্টার গুপ্তার চেনা ছিল কেউ। এই কথাটার পরে কিন্তু অনিরুদ্ধদা আর একটা কথাও বলল না, নিজের মতোই ঘরে চলে গেল। তারপর খাওয়া দাওয়া সেরে দুপুরের ঘুম শেষ করলাম। আমি ঘুম থেকে উঠেই জানতে পারলাম যে অনিরুদ্ধদা কোথাও যেন বেরিয়েছে। বৌদিমণিকে সে কথা জানাতেই বুঝতে পারলাম যে নিশ্চয়ই কেসের ব্যাপারে প্রচণ্ড রকম মাথা ঘামাতে শুরু করেছে অনিরুদ্ধদা। এতদিন তার হাতে কোনো কেস ছিল না, তাই বাড়িতে বসে বইপত্র পড়ছিল। যেই একটা কেস হাতে এসেছে অমনি বাইরে গিয়ে কেসের তদন্তের কাজে ব্যতিব্যস্ত হয়ে পড়েছে একদম। যাই করুক, কেসে হাত দিলে দাদার একা একা বেরিয়ে পড়ার এই ব্যাপারটা আমার মোটেও ভালো লাগে না। বেশ কিছুক্ষণ ব্যালকনি আর অনিরুদ্ধদার ঘর কোনোভাবে ঘোরাঘুরি করে কাটালাম। তারপর যখন অনিরুদ্ধদা ফিরে এলো, তার মুখে আবার নতুন করে চিন্তার ভাঁজ দেখতে পেয়ে অবাক হয়ে গেলাম। অনিরুদ্ধদা ইশারায় আমায় তার ঘরে আসতে বলতেই আমি সেখানে গেলাম। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, সমস্ত ঘোরাঘুরিটাই বৃথা হয়ে গেল বুঝলি ভাস্কর। কাজের মতো কোনো কিছুই তো খুঁজে পেলাম না, কিন্তু মিস্টার গুপ্তার ব্যাপারে কেউ কিন্তু তেমন কিছু জানে না। তবে নতুন কয়েকটা তথ্য বেরিয়ে এসেছে, সেখান থেকেই খুনের কিংবা চুরির ব্যাপারে কোনো আলোচনা হলো। নতুন অনেক কিছু জানতে পেরেছি আমি। কি হলো বলো তো? আমি যদিও কিছু বুঝতে পারলাম না, কিন্তু তুমি হঠাৎ করে গেলে কোথায়? আর আর মিস্টার গুপ্তার ব্যাপারে হঠাৎ এত খোঁজ খবর করতেই বা যাচ্ছ কেন? কারণ মিস্টার গুপ্তার বাড়ি থেকে ঠিক কি চুরি হয়েছে সেটা জানার জন্য খোঁজ খবর না করলে হবে না। তার মানে তুমি এখনো বিশ্বাস করছো যে ওটা সাধারণ কোনো চুরি নয়? তুই আমায় যে কোনো প্রমাণ দেখা যেটা বলে দিচ্ছে এটা সাধারণ কোনো চুরি। আমি এই মুহূর্তে তোকে অন্তত দুটো প্রমাণ দেখিয়ে দেবো যেটা বলে দিচ্ছে এটা সাধারণ চুরি নয়। আর সাধারণ চুরি তার প্রমাণ আমি কিভাবে দেখাবো? কিন্তু কিন্তু কোনো একজন চুরি করতে এসে মিস্টার গুপ্তাকে খুন করেনি, সেটা তুমি প্রমাণ করো। তুই ভালো করে আলমারির দরজাটা লক্ষ্য করেছিলি? আমার কথার প্রেক্ষিতে আমি অনিরুদ্ধদার কাছ থেকে অন্য কিছু আশা করেছিলাম, কিন্তু হঠাৎ করে এই কথাটা বলাতে কেমন যেন ইতস্তত করে আমি বললাম, না মানে দরজাটা তো সেভাবে। জানি ভাস্কর, দরজাটা তুই ভালোভাবে লক্ষ্য করিসনি, তবে আলমারির দরজাটাতেই কিন্তু তোমাদের এত প্রশ্নের উত্তর ছিল। তবে সেসব কথা থাক, মিস্টার গুপ্তার ব্যাপারে যা জানতে পারলাম সেটা শোন। মিস্টার গুপ্তা বছর 12 আগে এখানে এসেছেন। 11 বছর হতে পারে, গড়ে ওই 12 বছর ধরা যেতেই পারে। তবে তিনি তার আগে কোথা থেকে এসেছেন সেটা কেউ জানে না। এখানে আসার পর তিনি একটা ব্যবসা শুরু করেছিলেন ওই পার্ক স্ট্রিটের দিকে। তবে ব্যবসাটা খুব একটা চলেনি। প্রায় 5-6 বছর ব্যবসাটা চালানোর পরে তিনি বন্ধ করে দেন। কিন্তু তিনি 5 বছর যখন তার ব্যবসা চালিয়েছেন, তাহলে তাহলে সেটা বন্ধ করে দিলেন কেন? সেটা আমাদের জানার কথা নয়, আর সেটা জেনে আমাদের কোনো প্রয়োজনও নেই। আমাদের প্রয়োজন আজ থেকে প্রায় 12 বছর আগে মিস্টার গুপ্তার অতীত। সেই সময় তার জীবনে এমন কি হয়েছিল যে তিনি অন্য জায়গা থেকে হঠাৎ এখানে এসে থাকতে শুরু করেছিলেন? যে কোনো কিছু হতে পারে। এখানে কোনো কাজ পেয়ে তিনি হয়তো এখানে চলে আসেন। আর তাছাড়া তার পরিবারে তো কেউ কোথাও নেই। তিনি তো একাই মানুষ, তাই শহরে হয়তো কোনো কাজের সূত্রে এখানে এসে থাকতে শুরু করেছিলেন, আর আর পরবর্তীতে তাই পাকাপাকিভাবে থাকেন। সেটাই তো বড় প্রশ্ন। আসলে 5-6 বছর ব্যবসাটা চালানোর পরে তিনি ব্যবসা বন্ধ করে দেন, কিন্তু তারপর থেকে এই 5-6 বছরে তিনি কোনো কাজকর্ম কিংবা ব্যবসা কিছুই করেননি। তাহলে তার অর্থ উপার্জনের রাস্তা কি ছিল? সেটাই তো বুঝতে পারছি না।
এমন ব্যাপার কি করে হলো? আর আর তাছাড়া তুমি মিস্টার গুপ্তার অতীত নিয়ে যখন পড়লে, তখন তো তোমার এটাও জানা দরকার যে মিস্টার গুপ্তার সাথে এর আগে কিংবা এই সম্প্রতি এই 11-12 বছরের মধ্যে কাদের কাদের ভালো সম্পর্ক ছিল। শুধু সেটাই নয় ভাস্কর, মিস্টার গুপ্তার বর্তমান এবং অতীত সব কিছুর ব্যাপারে আমায় খোঁজ খবর নিতে হচ্ছে। তার জন্য আমায় কয়েকজনের সাহায্যও নিতে হচ্ছে। তাদেরকে আমি কাজে লাগিয়েছি। তাদের সাহায্য আমার প্রয়োজন। তাদের কাছ থেকে এই ব্যাপারে বেশ কিছু তথ্য আমার প্রয়োজন। বুঝলি ভাস্কর, এখনো পর্যন্ত কিছুই ঠিকঠাক কিন্তু জানতে পারিনি আমি। আমি বুঝতে পারছিলাম যে দাদা গোটা ব্যাপারটা নিয়ে একটু ঘেঁটে রয়েছে। আসলে তেমন কিছুই আমি জানতে পারিনি যেটা দিয়ে মিস্টার গুপ্তার কেসটা একটা নির্দিষ্ট পথে এগোনো যাবে। তাই আমি আর তাকে বিরক্ত করলাম না। আমি নিজের ঘরে চলে গেলাম, আর অনিরুদ্ধদা নিজের মতো খাতাপত্র নিয়ে বসে পড়ল। গোটা 2 দিন এর মধ্যে কেটে গেল, কিন্তু অনিরুদ্ধদা মিস্টার গুপ্তার ব্যাপারে কিছুই জানতে পারল না। এর মধ্যে নিখিল সামন্তর সাথে অনিরুদ্ধদার প্রায় 2 বার কথা হয়েছিল। তবে 3 দিনের দিন দুপুরে আমায় বলল, আমাদের একবার বেরোতে হবে আজ বিকেলের দিকে। তোর যদি খুব একটা আপত্তি না থাকে তাহলে তুই আমার সাথে আসতে পারিস। বেরোবো না কেন? আর তুমি যখন বলছো তখন তো নিশ্চয়ই যাব। কিন্তু কিন্তু কি বলো তো দাদা, তুমি তো আমায় ছাড়া তদন্ত করতে বেরোলে অনেক বেশি তথ্য বার করতে পারো, তাই আমায় নিয়ে গেলে কিন্তু তোমার তথ্য কম পড়বে। এই কথাটা বলার কারণ, আমি প্রথমে ভেবেছিলাম যে অনিরুদ্ধদা হয়তো এই 2 দিন ধরে কোথাও বেরোয়নি, কিন্তু পরে যখন জানতে পারলাম সে নিজের মতোই বেরিয়ে পড়েছিল, তখন বুঝতে পারলাম যে অনিরুদ্ধদা এমন কিছু একটা করতে চাইছে যেটা আমায় না নিয়েই করতে চাইছে। আসলে আমিও কথা বলেছি তার কাজের প্রত্যুত্তরে। আমি জানি এতে দাদা রাগ করবে না আমার ওপর। চল, আজ বিকেলে যার সঙ্গে দেখা করতে যাচ্ছি সে মিস্টার গুপ্তার ব্যাপারে অনেক কিছুই বলতে পারে। আর শুধু তাই নয়, মিস্টার গুপ্তার 11-12 বছরের আগের অতীতের ব্যাপারেও সে বলতে পারে। তাই এটাই কিন্তু আমাদের কাছে একমাত্র সুযোগ যার মাধ্যমে আমরা মিস্টার গুপ্তার ব্যাপারে জানতে পারবো। সেদিন বিকেলে অনিরুদ্ধদার সাথে বেরিয়ে পড়লাম মিস্টার গুপ্তার সেই পরিচিত লোকটার উদ্দেশ্যে। ভাড়ার গাড়িতে করে যখন পার্ক স্ট্রিটের একটা পুরনো দোকানের পাশে গিয়ে নামলাম, তখন দেখতে পেলাম যে সেই দোকানটা থেকে বেশ খানিকটা দূরে একজন সাদা রঙের পোশাক পরা লোক দাঁড়িয়ে আছে। লোকটা অনিরুদ্ধদাকে দেখে ইশারায় একপাশে হাত দেখালো। আমি আর দাদা তাড়াতাড়ি রাস্তার অন্য পাশে চলে গেলাম। রাস্তার অন্য পাশে সেই জঙ্গল মতো জায়গাটার পেছনে একটা পরিত্যক্ত দোকান ঘরের পাশে গিয়ে আমরা দাঁড়ালাম। লোকটা সামনে এগিয়ে এলো। এবার দেখতে পেলাম তার মুখটা টুপিতে ঢাকা। শুধু তাই নয়, মুখের উপর একটা রুমাল বাঁধা রয়েছে। লোকটা সেভাবেই আমাদের সামনে দাঁড়িয়ে বলল, অনিরুদ্ধবাবু, বুঝতেই পারছেন আসলে আমি একটা নির্দিষ্ট কারণে বাধ্য হয়েছি আমার নামটা আপনাকে বলতে। আমি চাই না এই গোটা ব্যাপারে জড়িয়ে আমার কোনো ক্ষতি হোক। আপনি আমায় আপনার নাম কিংবা আপনার মুখ না দেখালেও চলবে। আপনি শুধু আমায় বলুন মিস্টার গুপ্তার ব্যাপারে কি কি বিষয় আপনি জানেন। মিস্টার গুপ্তার ব্যাপারে কিছু তথ্য আমরা পেলে তার খুনের তদন্ত করতে আমাদের সুবিধা হবে। তাই যদি আপনি সহযোগিতা করেন তাহলে একটু সহজ হতে পারে কেসটা। এমনটা তো হওয়ার কথাই ছিল অনিরুদ্ধবাবু। মিস্টার গুপ্তা 12 বছর আগে ঠিক যা করেছে তার প্রতিফল তো তাকে পেতেই হতো। নেহাত এতদিন ধরে সুযোগ খুঁজে চলেছিল সে। লোকটার এমন কথায় কিন্তু আমি আর অনিরুদ্ধদা দুজনেই চমকে উঠলাম। তখনই রাস্তার পাশ থেকে একটা ভাড়ার গাড়ি এগিয়ে আসতে লাগলো। লোকটা সেটা দেখতে পেয়ে দোকান ঘরের আরও পেছনের দিকে সরে গেল। অনেক বড় ব্যাপার অনিরুদ্ধবাবু। আসলে ওই যে মিস্টার গুপ্তাকে দেখছেন আপনি, তার ব্যাপারে কতটা জানেন জানি না, তবে আজ থেকে 11-12 বছর আগে সে কিন্তু এখানে ছিল না। সে ছিল মেদিনীপুরের কাছের একটা জায়গায়, আর সেখানেই একটা বড় সড়ো চুরি হয়েছিল। সেই চুরির সাথে সেও জড়িয়েছিল, কিন্তু কিন্তু পুলিশের হাতে ধরা পড়ে গিয়েছিল অন্যজন। যদিও সেই চুরির সাথে সেও জড়িত ছিল, তাই আদালতে শাস্তি হয় তার। আর এই সুযোগে মিস্টার গুপ্তা এখানে চলে আসেন। কিন্তু মিস্টার গুপ্তাকে খুনটাকে করলো সে ব্যাপারে আমি সরাসরি কিছুই জানি না।
কিন্তু আমি শুনেছি মিস্টার গুপ্তার সাথে আপনার এর আগে কয়েকবার দেখা হয়েছে। তার কারণটা কি? এই দোকানটা দেখছেন, আসলে এটা মিস্টার গুপ্তারই ছিল। মিস্টার গুপ্তার সাথেই দোকানটা আমি চালাতাম। তারপর যখন ব্যবসায় ঘাটতি হতে শুরু করে তখন মিস্টার গুপ্তা দোকানটা ছেড়ে দেন। আমিও আর দোকানটা চালাতে না পেরে ছেড়ে দিতে বাধ্য হই। সেই সূত্রেই মিস্টার গুপ্তার সাথে আমার বেশ পরিচয় গড়ে ওঠে, আর তাই মিস্টার গুপ্তার ব্যাপারে আমি এতটা জানি। কিন্তু আপনি কার থেকে ভয় পাচ্ছেন বলুন তো? আপনি এভাবে নিজেকে লুকিয়ে আর নিজের পরিচয় লুকিয়ে আমায় সমস্ত তথ্য দিচ্ছেন, আমি আপনার কথা বিশ্বাস করব কি করে? আপনার যদি বিশ্বাস করতে না হয় তাহলে করবেন না, কিন্তু আমার আপনাকে মিথ্যা কথা বলে তো কোনো লাভ নেই। তাছাড়া যেই কাজটা করেছে তাকে কিন্তু বেশ মাসখানেক ধরে মিস্টার গুপ্তার বাড়ির আশেপাশে ঘুরতে দেখা গেছে। কিন্তু আপনি এই সমস্ত জানলেন কি করে? আমি শেষবার যখন গুপ্তার বাড়িতে গিয়েছিলাম তখন মিস্টার গুপ্তা আমাকে লোকটার ব্যাপারে কিছুটা বলেছিল, কিন্তু লোকটা যে আসলে কে সেটা আমায় বলেনি। লোকটার থেকে তার ভয় আছে এমন একটা আভাস আমি পেয়েছিলাম, তবে বুঝতে পারিনি এমন কিছু একটা হয়ে যাবে। আমি এতক্ষণ অনিরুদ্ধদা আর সেই লোকটার কথা শুনে যাচ্ছিলাম। বেশ কয়েকজন লোক হেঁটে হেঁটে সেদিকে আসতেই লোকটা একটু থতমত খেয়ে বলল, অনিরুদ্ধবাবু, আজ এইটুকুই। আপনার সাথে আমি না হয় পরে কথা বলবো। তবে তবে এই যে আপনার সাথে এই লুকোচুরি, আপনি জানবেন এর পিছনে একটা কারণ রয়েছে, আর সেটা আপনি যথাসময় জানতে পারবেন। লোকটা চলে যেতেই আমি আর অনিরুদ্ধদা ফিরে এলাম। গোটা রাস্তা কিন্তু আমি অবাক হয়ে রইলাম যে লোকটা কেন নিজের মুখটা ওইভাবে ঢেকে রেখেছিল। কথাটা অনিরুদ্ধদাকে জিজ্ঞাসা করতেই তিনি হাসতে হাসতে বললেন, তুই কখনো আগুনে পুড়ে যাওয়া মানুষ দেখেছিস ভাস্কর? লোকটার মুখটা কোনো একটা কারণে আগুনে পুড়ে গিয়েছিল, তাই সে ভেবেছিল ওইভাবে সে আমাদের সাথে কথা বললে আমরা হয়তো তাকে কোনোভাবে সন্দেহ করব। কিন্তু অনেকে মনে করে এভাবে কারোর সামনে দাঁড়িয়ে কথা বললে সেটা ভালো দেখায় না, তাই সে রুমালে মুখটা ঢেকে রেখেছিল। আর তার চোখের কাছে নিচের সামান্য অংশ কালো হয়ে এসেছিল, একটু ভালো করে তাকালে দেখতে পেতিস। সে যাই হোক, লোকটা কিন্তু আমাদের একটা কাজের খবর দিয়েছে। মিস্টার গুপ্তার বাড়ি মেদিনীপুরের কাছে, এবং সেখান থেকে এমন কিছু একটা চুরি করে তিনি এখানে পালিয়ে এসেছেন যার দায় অন্য কাউকে জেল খাটতে হয়। তাহলে তো হিসাবটা মিলে যাচ্ছে, 11 বছর। আচ্ছা আচ্ছা, তার মানে তুমি মনে করছো যে 11 বছর পরে কেউ একজন ফিরে এসে তার বদলা নিতে চাইছে? খুনটা না হয় বুঝলাম, কিন্তু কিন্তু ওই আলমারির ভেতর থেকে কি চুরি করলো সে? শুধু সেটুকু নয়, এত বছর আগে মিস্টার গুপ্তা ঠিক কি চুরি করেছিলেন যে এত বছর ধরে সে কোনো কাজ না করেও এভাবে নির্দ্বিধায় একটা সুন্দর বাড়িতে সুন্দর জীবনযাপন করলো? আর আলমারি থেকে এমন কি দামি জিনিস চুরি গিয়েছিল? লোকটার কথা শুনে প্রথমে মনে হচ্ছিল কেসটা বোধহয় আমাদের কাছে সহজ হয়ে আসতে শুরু করেছে, কিন্তু পরে মনে হলো আর না, কেসটা আমাদের কাছে যেন আরো কঠিন হয়ে আসছে। এখন মিস্টার গুপ্তার সাথে কোনো লোকের শত্রুতা রয়েছে, এবং আজ থেকে 11 বছর আগে সে কি চুরি করেছিল সেই ব্যাপারগুলো জানতে হবে। অনিরুদ্ধদাকে কিন্তু দেখলাম গভীরভাবে কোনো একটা ব্যাপার নিয়ে চিন্তিত। তার মানে নিশ্চয়ই সে কোনো একটা পথ খুঁজে পেয়েছে, না হলে এতক্ষণে সে আমায় নিশ্চয়ই কিছু একটা অন্তত বলতো। গোটা রাস্তা অনিরুদ্ধদা ভাবতে ভাবতে বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে নিজের ঘরে ঢোকার আগে তিনি বললেন, আচ্ছা, তোর কি মনে হয় ওই আলমারিতে মিস্টার গুপ্তা এমন দামি জিনিস রাখবেন যার জন্য এত বছর আগে কেউ জেল পর্যন্ত খেটেছে? না, আমার তো এটা মনে হয় না। এত সোজা কাজ কেউ করবে নাকি? যদি এত দামি জিনিস হয় তাহলে সেটা চুরির জন্য এত কাছাকাছি জায়গায় মিস্টার গুপ্তা রাখবেনই বা কেন? আমরা এসব নিয়েই কথা বলছিলাম, আর তার মাঝেই বৌদিমণি আমাদের ঘরে এসে পড়ল। আমাদের দুজনকে চিন্তিত দেখে সে বলল, কি ব্যাপার বলো তো, তোমরা কি নিয়ে এত চিন্তা করছো? আসলে আমরা যে কেসটা হাতে নিয়েছি না বৌদিমণি, সেটা একটু জটিল আর কি। তো সেটা নিয়ে একটু ডিসকাস হচ্ছিল, কিন্তু কোনো কিছুই ভালোভাবে বোঝা যাচ্ছে না। লোকটা যদি দামি কোনো জিনিস চুরি করে থাকে তাহলে সেটা এত সহজ জায়গায় রাখবে কেন সে?
বৌদিমণি আমাদের কথা শুনতে শুনতেই ভেতরে এসে ঘরের আলমারিটা খুলে ফেলল। তারপর কি যেন একটা বার করে আবার আলমারির দরজা বন্ধ করে এসে বলল, দেখো, অনেকেই তো মাঝে মাঝে অনেক কিছু করে থাকে, তাছাড়া মনের ভুলে তো রেখে থাকতেই পারে। আর তোমরা তো কিছু খুঁজে পাওনি, তাই না? লোকটা মরে গেছে, লোকটার বাড়ি থেকে কিছু একটা চুরি হয়ে গেছে। নিশ্চয়ই যে চুরি করেছে সেই খুনটা করেছে। তাকে খুঁজে বার করলেই তো সব খুঁজে পাওয়া যাবে। কথাটা বলে বৌদিমণি বাইরের দিকে চলে গেল। অনিরুদ্ধদাকে কিন্তু দেখলাম কেমন যেন অবাক হয়ে তাকিয়ে রয়েছে আলমারিটার দিকে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে একটু পরেই বলল, এই যে আলমারির ব্যাপারটা, আলমারি থেকে কোনো জিনিস বার করে যদি কেউ সেটা আবার ঢুকিয়ে রাখে, তাহলে তো বোঝা যাবে না, তাই না? অদ্ভুতভাবে আলমারিটার দিকে তাকিয়েই কথাগুলো বলে যাচ্ছিল অনিরুদ্ধদা। আমিও অবাক হচ্ছিলাম, তার কথা কিছুই বুঝতে পারছিলাম না আমি। কি বলছো এসব কথা? কেউ কেউ আলমারি থেকে যদি কিছু বার করে তাহলে সেটা আবার ঢুকিয়ে রাখবে কেন? হুম, তুই বুঝতে পারছিস না ভাস্কর, আমি সে কথা বলতে চাইছি না। আমি আসলে বলতে চাইছি, আলমারি থেকে যদি কেউ কিছু বার করে, অথবা মনে কর কিছু বার করলো না, তারপরও যদি আলমারির দরজা খোলা থাকে, তাহলে মনে হবে যে আলমারি থেকে কিছু একটা বাইরে বার করা হয়েছে। কথাটা বলতে বলতে অনিরুদ্ধদা হঠাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর আলমারিটার দিকে এগিয়ে গিয়ে আলমারির দরজাটা খুলে বেশ কিছুক্ষণ ভেতরের দিকে তাকিয়ে রইল। আর এমন একটা কাজ দেখে আমি অবাক হয়েও কিছুই বলতে পারলাম না। বেশ কিছুক্ষণ সেভাবে তাকিয়ে থাকতে থাকতেই তার মুখে হঠাৎ করে একটা হাসির রেখা ফুটে উঠল। আমার দিকে তাকিয়ে সামান্য হেসে অনিরুদ্ধদা বলল, ভাস্কর, আমার মনে হচ্ছে গোটা কেসটার একটা সুতো আমি ধরতে পেরেছি। এই সুতোটা ধরে টানতে শুরু করলে বাকি সুতোগুলো সামনে চলে আসবে। আর সেই সুতোটা হলো মিস্টার গুপ্তার ঘরের খুলে রাখা সেই আলমারিটা, আর কিছুই নয়। কাল একবার নিখিল সম্বন্ধকে নিয়ে মিস্টার গুপ্তার বাড়িতে আমাদের যেতে হবে, আর আশা করি আজকের মধ্যে পোস্টমর্টম রিপোর্টটা আমরা পেয়ে যাব। পোস্টমর্টেম রিপোর্ট এলো রাত্রের দিকে। পোস্টমর্টেম রিপোর্ট থেকে জানা গেল যে মিস্টার গুপ্তা খুন হয়েছেন। তার ঘাড়ের কাছে আঘাত রয়েছে। ঘাড়ের কাছে যে ছুরি গাঁথা ছিল তার জন্যই এমনটা হয়েছে। কিন্তু এমনটাই তো অনিরুদ্ধদা নিজেও সন্দেহ করেছিল। কিন্তু আরও একটা তথ্য জানা গেল। ঘাড়ের কাছে আঘাত পাওয়ার ফলে তার মৃত্যু হলেও মাথার পেছনে সামান্য আঘাত ছিল। দেখে মনে হয় মেঝের উপর পড়ে গিয়ে সেই আঘাতটা হয়েছে। কথাটা অনিরুদ্ধদাকে বলতেই অনিরুদ্ধদা হাসতে হাসতে বলল, আমি জানতাম এমন কিছু একটা হয়েছে। আর শুধু তাই নয়, ওই যে চেয়ারটা পড়েছিল মেঝের ওপর, সেই চেয়ারেই যে মিস্টার গুপ্তা বসেছিলেন সেটা আমি বুঝতে পেরেছি। তবে এখানে আসল সমস্যাটা হলো, চেয়ার পড়েছিল বিছানার প্রায় কাছে, আর মিস্টার গুপ্তার মৃতদেহটা পড়েছিল ঘরের একদম মাঝখানে। তাহলে খুনি তার মৃতদেহটা টেনে টেনে অতটা নিয়ে গেল কেন? অনিরুদ্ধদা, এবার এবার আমারও মনে হচ্ছে যে তুমি ঠিক কথাই বলেছিলে। ব্যাপারটা মনে হয় অত সহজ নয়। মানে অতি সাধারণ চুরি আর খুনের কেস তো এটা নয়। নিশ্চয়ই নিশ্চয়ই এর মধ্যে অনেক বড় কোনো ব্যাপার রয়েছে। না হলে খুনের পরে ছুরিটা সেখানে ফেলে যাওয়া কিংবা মৃতদেহ সরিয়ে রাখা এই এই সব কিছুই সম্ভব হতো। কাল আমাদের একবার মিস্টার গুপ্তার বাড়িতে যেতে হবে, কিন্তু কিন্তু আমার অন্যরকম একটা সন্দেহ হচ্ছে ভাস্কর। তার আগে পুলিশের পাহারার ব্যবস্থাটা একটু করে দিই, বুঝলি? তোর কি মনে হয়? এবার আমিও পড়ে গেলাম দ্বন্দ্বে। আসলে কি বলতে চাইছে অনিরুদ্ধদা আমি ঠিক কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তাই বললাম, আসলে আমি বলতে চাইছি যে গোটা ব্যাপারটা এখনো সামান্য ধোঁয়াশায় রয়ে গেছে। অপরাধী মিস্টার গুপ্তার বাড়ি থেকে কি সত্যিই সেই জিনিসটা পেয়ে গেছে যেটা তার প্রয়োজন ছিল? আলমারির মতো সামান্য জায়গায় মিস্টার গুপ্তা এমন কিছু রাখবে কেন যার জন্য একটা লোক 12 বছর জেল খেটেছে? আর আর সেই জিনিসটাই বা কী ছিল? আমার মনে হয় আমাদের এই বিষয়টা আর একটু সময় নেওয়া প্রয়োজন। আর সেই সময়টাতে পুলিশের পাহারা রাখা প্রয়োজন। না হলে আমার মনে হচ্ছে সেখানে আবার কারো আক্রমণ হতে পারে।
আর আর ওই কাজের লোকটির সাথে যদি একবার কথা বলা যেত, তাহলে কি ভালো হতো? তার সাথে আজই কথা বলা যাবে। পুলিশের সাথে কথা বলে তার বাড়ির ঠিকানা জোগাড় করে তাকে এখানে আসতে বলেছি। আজ আসলে সে ছুটি নিয়েছে একটা বিশেষ কারণে, কয়েকদিন এলাকার বাইরে ছিল। আজ দুপুরেই তার ফেরার কথা। সে তার বাড়ির লোককে অন্তত এটাই জানিয়েছে। তাই সে যদি কোনো অপরাধ না করে থাকে তাহলে আজ সন্ধ্যেতে সে আমার কাছে এসে পড়বে। সন্ধেবেলা লোকটা আসার আগে কিন্তু নিখিল সামন্তের টেলিফোন এলো। অনিরুদ্ধদা তখন ঘরে ছিল না। আমি টেলিফোন তুলতে মিস্টার সামন্ত বললেন, অনিরুদ্ধবাবু, আপনার কথা মতো মেদিনীপুরের প্রত্যেকটা থানা এবং আশেপাশে আজ থেকে প্রায় 11-12 বছর আগের সমস্ত কেসের খোঁজ খবর নেওয়া শুরু হয়েছে। আশা করি দিন কয়েকের মধ্যেই এমন কিছু একটা বেরিয়ে আসবে। তবে একটা থানা জানিয়েছে প্রায় 11-12 বছর আগের সেখানকার একটা ব্যবসায়ের বাড়িতে বেশ বড়সড় একটা চুরি হয়েছিল। টাকা পয়সা ছাড়াও একটা দামি হিরেও ছিল, সবই চুরি গিয়েছে। ভদ্রলোক এক টানা কথাগুলো বলে চললেন। নিখিলবাবুর অভ্যেস এটা। আসলে অপর প্রান্তে কে আছে না দেখেই তার বক্তব্য রাখেন। আমি একটু হাসতে হাসতে বললাম, নিখিলবাবু, আপনার কথাটা কিন্তু জলে গেল। আমি আসলে ভাস্কর বলছি। অনিরুদ্ধ তো একটু বাইরে বেরিয়েছে। আপনি যদি চান তাহলে আমাকে বলে দিতে পারেন যে দাদা ফিরলে কি বলতে হবে। দেখেছো, আসলে আমি একটা কাজ করছিলাম, তাই ফোনটা তুলেই কথা বলতে শুরু করেছি, জিজ্ঞাসাই করা হয়নি। আচ্ছা, অনিরুদ্ধবাবু ফিরলে বলবে যে তার কথা মতো সমস্ত কাজ চলছে। আর যদি তিনি বলেন তাহলে মিস্টার গুপ্তার বাড়ির আশেপাশে পুলিশের পাহারাও রাখতে পারি। মিস্টার গুপ্তার বাড়ির আশেপাশের প্রতিবেশীর কয়েকজনের সাথে আমরা কালকে কথা বলেছি। তারা জানিয়েছে মিস্টার গুপ্তার বাড়ির আশেপাশে কাউকে ঘুরে বেড়াতেও দেখা যাচ্ছে, বিশেষ করে বেশি রাতের দিকে। তবে লোকটা কে সেটা চেনা যাচ্ছে না। বেশ, আমি এই কথাটা জানিয়ে দেবো দাদাকে। আর কিছু? নিখিল সামন্ত যেন কিছুক্ষণ চুপ করে ভাবলেন, তারপর বললেন, আহ, হ্যাঁ, মিস্টার গুপ্তার মৃতদেহটা আমরা মর্গেই রেখে দিয়েছি। অনিরুদ্ধবাবু বলেছেন কেসটা শেষ না হওয়া পর্যন্ত মৃতদেহের কোনো ব্যবস্থা না করতে। যদি তিনি আরেকবার দেখতে চান তাহলে আসতে পারেন। আসলে মৃতদেহের শরীরে ঘাড়ের কাছে এবং মাথায় আঘাত ছাড়াও হাতের কাছে বেশ কিছু আঁচড়ের চিহ্নও পাওয়া গেছে। দেখে তো মনে হচ্ছে এগুলো মানুষের হাতের নখের আঁচড়। নিখিলবাবু আরও বেশ কিছু কথা বলছিলেন, তবে সেগুলো তেমন গুরুত্বপূর্ণ নয়। তিনি টেলিফোনটা রাখার বেশ কিছুক্ষণের মধ্যেই অনিরুদ্ধদা এসে পড়ল। আর ঢুকতে ঢুকতে বললেন, ভাস্কর, গুপ্তার বাড়ি কাজের লোকটি এসে পড়েছে। একটু পরেই লোকটি এসে ঢুকল। আর 5টা সাধারণ লোকের মতোই চেহারা। উচ্চতায় সামান্য কম, গায়ের রং চাপা ছিমছাম, তবে চেহারার মধ্যে একটা সারল্য রয়েছে। ঢুকেই সে আমাদের নমস্কার করল। তারপর সামনের চেয়ারটায় ইতস্তত করে বসে বলল, নমস্কার স্যার, হ্যাঁ, আমার নাম ভবানী। কিন্তু আমি সত্যি বলছি, আর আমি কিছু জানি না বাবুর কি হয়েছে না হয়েছে এইসব ব্যাপারে। দেখেই বোঝা যাচ্ছিল যে লোকটা পুলিশ কেসের খবর আর অনিরুদ্ধদার কেসে আসার খবরটা পাওয়ার পর থেকেই বোধহয় একটু হতভম্ব হয়ে রয়েছে, তাই কথাগুলো গুছিয়ে বলতে পারছে না। অনিরুদ্ধদা হাত তুলে তাকে থামিয়ে বলল, আচ্ছা, তোমার এত ভয় পাওয়ার প্রয়োজন নেই। তোমার যেটুকু বলার আছে তুমি নিশ্চিন্তে বলতে পারো। তোমার যদি কোনো দোষ না থাকে তাহলে তোমায় কেউ কিচ্ছু করবে না। তুমি শুধু আমাদের এটা বলো যে তোমার বাবুর সাথে সম্প্রতি মাসখানেকের মধ্যে কেউ দেখা করতে এসেছিল। আমি বাবুর বাড়িতে কাজ করছি প্রায় ওই 6 বছর হলো। হ্যাঁ, বাবুর সাথে মাঝে মাঝে দুজন লোক দেখা করতে আসতো। একজন ওই বাবুর যে দোকান ছিল সেই দোকানের একটা লোক, আর একজন আসতো ওই বাবুর চীনা একজন। সে নাকি মেদিনীপুর থেকে বাবুর কাছে আসতো। তবে এই লোকটা এই 5-6 বছরের মধ্যে 2-3 বার মাত্র এসেছিল। আর বাবুর সাথে যে লোকটি দোকান চালাতো সে কিন্তু মাস 2-এর মধ্যে ওই একবার করে আসতো। তবে এই শেষ মাসে একটা লোককে আমি আসতে দেখেছিলাম।
কথাটা বলতে বলতে ভবানীবাবুর গলাটা কেমন যেন হয়ে এলো। চুপ হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। ভবানীবাবু বেশ খানিকটা সময় নিল, তারপর বলল, ওনাকে দেখে কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। মাথায় লম্বা লম্বা চুল, মুখে লম্বা দাড়ি, তাছাড়া গা থেকে কেমন কেমন ওই একটা ওই ময়লাটে গন্ধ ভেসে আসতো। হুম দেখে মনে হয় যেন অনেক দিন স্নান করেনি। আর তার দুটো চোখ কেমন যেন উজ্জ্বল। হ্যাঁ, কেমন যেন মনে হয় বারবার এদিকে ওদিকে তাকায়। আর ওই চোখের দৃষ্টি দিয়ে যেন বুকের ভেতর পর্যন্ত পড়ে ফেলবে। আর গলার আওয়াজও কেমন যেন সবসময় যেন ওই রেগে আছে এরূপ। ওই লোকটা দুবার এসেছিল। আর যখনই আসতো তখনই এই বাবুর সাথে বেশ ঝগড়া হতো। অনিরুদ্ধদার মুখে একটা হাসি ফুটতে শুরু করেছে। লোকটা চলে গেলেই বাবু নিজের ঘরের দরজা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ কি যেন পড়তো। তারপর ওই আবার দরজা খুলে দিত। বাবু আমায় অনেক কিছুই বলতো স্যার। হ্যাঁ, বাবু বলতো লোকটা ভালো না, লোকটা এলে লোকটাকে যেন ঢুকতে না দিই। কিন্তু লোকটা বারবার বাবুর সঙ্গে দেখা করতে চাইতো। তবে লোকটা 2 থেকে 3 বারের বেশি আসেনি। তুমি বলছো লোকটা 2-3 বারের বেশি আসেনি, আবার বলছো লোকটা বারবার দেখা করতে চাইতো। আসলে স্যার, আমি বাবুর বাড়িতে কাজ করতাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তারপরেও যদি কেউ বাবুর কাছে দেখা করতে আহ, আসে, সেটা আমি তো বলতে পারবো না, না। কেননা তখন তো আমি থাকতাম না। কাজেই তখনকার ব্যাপার স্যাপার আমার পক্ষে তো জানা সম্ভব নয়। হ্যাঁ, তবে এটা মনে আছে যে অনেকবার আমি, হ্যাঁ, ওই লোকটাকে, হ্যাঁ, নিজে বাড়িতে ঢুকতে দিইনি। এবার বলো, তোমার বাবুকে কেউ খুন করতে পারে বলে তোমার মনে হয়? তার কোনো শত্রু থাকতে পারে বলে মনে হয়? আমি তো সেসব কিছুই জানি না স্যার। হ্যাঁ, তবে ওই বাবুর কোনো শত্রু থাকতে পারে বলে আমার মনে হয় না। কিন্তু হ্যাঁ, ওই ওই যে ওই লোকটা, ওই ওই লোকটাকে আমার কেমন যেন একটু একটু সন্দেহ হয়। আমার মনে হয় যদি কেউ করে, ওই লোকটাই কিছু করেছে। তার মানে তুমি সন্দেহ করছো ওই লোকটাই তোমার বাবুকে খুন করেছে, কিন্তু তুমি তো সেটা দেখোনি। তাহলে সে কথা বলছো কি করে? তুমি কোনো কিছুই করনি তো। যেদিন তোমার বাবুর খুন হলো ঠিক সেই দিনই তুমি ছুটি নিলে। ভবানী এ কথাটা শুনে খানিকটা ইতস্তত করল, তারপর বলল, না 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 স্যার, না স্যার, আমি এ কথা বলছি না। হ্যাঁ, আমি আসলে বলতে চাইছি যে লোকটার মধ্যে কিছু একটা ছিল। লোকটা যখনই আসতো তারপরে বাবু কেমন যেন চিন্তা করতে শুরু করতো। তারপরে বাবু কেমন খিটখিটেও হয়ে যেত। কিছু একটা যেন আমার মনে হয় ওই লোকটা বাবুর কাছ থেকে চাইতো। বুঝলেন? হ্যাঁ, এইটুকুই আমি জানি। এতক্ষণে ভবানীর কথায় আমি একটা আলোর দিশা দেখতে পেলাম। অনিরুদ্ধদা হাসি মুখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, তারপর বলল, আচ্ছা ভবানী, তোমার বাবু তার সবচেয়ে দামি জিনিস কোথায় লুকিয়ে রাখে সেটা তুমি জানো? ভবানী বেশ কিছুক্ষণ অবাক চোখে চেয়ে রইল অনিরুদ্ধদার দিকে, তারপর আস্তে আস্তে বলতে শুরু করল। সেদিন রাতেই অনিরুদ্ধদা নিখিলবাবুকে বলে মিস্টার গুপ্তার বাড়ির আশেপাশে পুলিশের ব্যবস্থা করে ফেলেছিল। আমিও বুঝতে পেরেছিলাম যে কিছু একটা হতে চলেছে, কিন্তু ব্যাপারটা যে এত তাড়াতাড়ি ঘটে যাবে সেটা বুঝতে পারিনি। এরই মধ্যে নিখিল সামন্তের কাছে মেদিনীপুর থেকে খবর চলে এসেছিল। সেই খবরটা আমি অনিরুদ্ধদাকে জানিয়েও দিয়েছিলাম। তার সাথে মিস্টার সামন্তের আর এক প্রস্থ এসব নিয়ে কথা হয়ে গিয়েছিল। তবে সেদিন অনিরুদ্ধদা যে বাড়িতে থাকবে না সেটা বুঝতে পেরেছিলাম।
একটা গোটা দিন অনিরুদ্ধদা বাড়ির বাইরে রইল। আমি অবশ্য বাড়িতেই ছিলাম। বৌদিমণি একবার রাগান্বিত কণ্ঠে প্রশ্ন করল, কি ব্যাপারটা কি বলো তো ভাস্কর? যাওয়ার সময় বলে গেল দুপুরের মধ্যে ফিরে আসবে, এখন তো সন্ধে হতে চললো, ব্যাপারটা কি? এই চলে আসবে। দেখো না, আমায় তো বিকেল বলেছিল, আশা করছি চলে আসবে। আসলে ওই কেসের ব্যাপারে। আরে কেসের ব্যাপার তো নয় বুঝলাম, কিন্তু তাই বলে স্নান খাওয়া দাওয়া একেবারে ভুলে যাবে নাকি? আজ ফিরুক একবার বাড়ি। বুঝতে পারলাম যে আজ দাদা বাড়ি ফিরলে একটা তুল কালাম কাণ্ড হবে। কিন্তু অনিরুদ্ধদা ফেরার আগে একবার টেলিফোন করলো। আমি টেলিফোনটা ধরতেই অপর প্রান্ত থেকে সে বলে উঠল, ভাস্কর, আমার বাড়ি ফিরতে দেরি হবে, বোধহয় আজ রাতে আর বাড়ি ফিরতে পারবো না। তুই একটু বৌদিমণিকে বুঝিয়ে বল, কেমন? আমি অবাক হয়ে বললাম, আরে বুঝিয়ে বলবো মানে? আরে আমি কি বুঝিয়ে বলবো? একটু আগেই তো বৌদিমণি আমায় এসে জিজ্ঞেস করছিল, আর আমি বললাম যে তুমি সন্ধ্যার দিকে ফিরে আসবে, আর আর এখন বলছো রাতেও ফিরবে না। কিছুই করার নেই ভাস্কর, কেসটা একেবারে জটিল হয়ে এসছে। বুঝতে পারছি আজ রাতে যদি বাইরে না থাকি তাহলে একটা বড় সুযোগ হাতছাড়া হয়ে যাবে। ওই যে মিস্টার গুপ্তার বাড়িতে আজ রাতে মনে হয় আবার আততায়ী হামলা করবে। কিন্তু বাড়ির দরজা তো আচ্ছা আচ্ছা, তো তুমি কাল সকালে ফিরবে তো নাকি? অনিরুদ্ধদা বোধহয় সামনের নিখিল বাবুর সাথে কথা বলছিল। হ্যাঁ হ্যাঁ, কাল সকালেই ফিরে আসবো। তুই শুধু সঞ্চারীকে বুঝিয়ে বল ভাই। আর রাতের বেলা যদি টেলিফোন করি কোনো কারণে তাহলে কিন্তু ধরবি। কথাটা বলেই অনিরুদ্ধদা টেলিফোন রেখে দিল। আমিও চিন্তিত হয়ে পড়লাম, বৌদিমণিকে এ কথাটা বলবো কীরকম করে আমি। তারপর মনে মনে ভাবলাম যে থাক, এখন কিছু বলার প্রয়োজন নেই। যখন বৌদিমণি আবার জিজ্ঞাসা করবে তখনই না হয় বলবো। মনে মনে এমনটা ভেবে রাতের বেলা বৌদিমণি যখন খেতে ডাকলো তখন বললাম, বৌদিমণি, বলছিলাম যে আসলে অনিরুদ্ধদা টেলিফোন করেছিল, বলছিল যে আজ রাতে সে ফিরতে পারবে না। সেটা আমি বুঝতে পেরেছি, এখনো যখন ফেরেনি তখন আর ফিরবে না, সেটা বোঝাই যাচ্ছিল। কাল রাতেই তো বলছিল কেসটার ব্যাপারে কোন একটা ফয়সালা নাকি আজকে রাতেই হয়ে যাবে, কিন্তু তাই বলে রাতটা বাইরে থাকবে, এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? কথাটা বলতে বলতে বৌদিমণি রান্নাঘরের দিকে চলে গেল। আমি অবাক হয়ে গেলাম। বিকেলের দিকে তো বৌদিমণির কথা শুনে মনে হচ্ছিল যে আজ একটা তুলকালাম হবে, কিন্তু এখন দেখলাম তেমন কিছুই বলল না। নারী জাতির মন বোঝা বড় দায়, বিশেষ করে সে যদি হয় বৌদিমণির মতো। এদিকে দেখতে দেখতে রাত হয়ে এলো। খাওয়া দাওয়া সেরে বিছানায় শুয়ে তো পড়েছি, কিন্তু ঘুম আর আসতে চায় না। জেগেই রয়েছি। পাশের ঘরে যদি টেলিফোন বাজে তাহলে বৌদিমণিকে ধরতে বলে দিয়েছিলাম। শেষ রাতের দিকে ঘুমিয়ে পড়েছিলাম আমি। সকালে দরজায় ধাক্কা শুনে দরজা খুলে দেখি যে অনিরুদ্ধদা দাঁড়িয়ে রয়েছে। চোখে মুখে ক্লান্তির ছাপ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে গোটা রাত ঘুমোতে পারেনি। আমায় দরজা খুলতে দেখে বলল, হাত মুখ ধুয়ে আমার ঘরে চলে আয়, অনেক কিছু বলার আছে। হাত মুখ ধুয়ে চায়ের কাপ নিয়ে অনিরুদ্ধদার ঘরে গিয়ে বসলাম। সেখানে গিয়ে বসতে কিন্তু অনিরুদ্ধদার মুখের হাসিটা দেখতে পেলাম। বললাম, কেস কি সমাধান হয়েছে? হয়েছে, কিন্তু তুই ভাবতে পারবি না ভাস্কর, এমন একটা ব্যাপার আমি নিজেও ভাবতে পারিনি। গোটা ব্যাপারটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে না। প্রথম থেকেই বলি তাহলে, না হলে তুই বুঝতে পারবি না কিছু। আজ থেকে প্রায় 11-12 বছর আগে মিস্টার গুপ্তা থাকতো মেদিনীপুরের কাছে একটা গ্রাম হলেও সে জায়গাটা কিন্তু উন্নত গ্রাম। সেখানে সমস্ত কিছুই ছিল। সেখানে এক ব্যবসায়ী ছিল। ব্যবসায়ী বলতে তাদের সাথে শহরের বেশ যোগাযোগ ছিল। তার বাড়িতে একবার রাতের বেলা ডাকাত পড়ে। ডাকাত মানে কিন্তু ওই মুখের সিঁদুর লেপে হাতে লাঠি নিয়ে ডাকাত নয়, মানে গ্রামেরই কয়েকজন মিলে সুযোগ সুবিধা বুঝে তাদের বাড়িতে ঢুকে পড়ে, তাদের বাড়ির বেশ কয়েকজনকে হত্যা করে এবং বাড়ি থেকে অনেক কিছু লুট করে নিয়ে যায়। এই গোটা দলের মধ্যে একজন ছিল মিস্টার গুপ্তা। তার নাম অথবা পদবি কোনোটাই কিন্তু সঠিক নয়। তার আসল নাম ছিল অবিনাশ রায়। এখানে এসে সে তার নাম এবং পদবি সবকিছু পরিবর্তন করে। তবে সেখান থেকে যা যা চুরি করেছিল সমস্ত কিছুই গোটা দলের মধ্যে ভাগ হয়ে যায়।
তবে একটা হিরে ছিল, যে হিরেটা মিস্টার গুপ্তা নিয়ে চলে এসেছিলেন। তবে মিস্টার গুপ্তা সেখান থেকে চলে আসার কিছুদিনের মধ্যেই বাকিরা ধরা পড়ে যায়। তখন মিস্টার গুপ্তার খোঁজ খবর চলে, কিন্তু তাকে খুঁজে পাওয়া যায় না। তিনি বোধহয় বুঝতে পেরেছিলেন এমন কিছু একটা ঘটবে, আর ভিতরে ভিতরে একটা খবর রয়েছে যে মিস্টার গুপ্তা ওই পুলিশকে ওদের ব্যাপারে খবর দিয়েছিল। এ ব্যাপারে আমার কিছু জানা নেই। এবার সমস্যা হলো, আজ 11 বছর পর ওই ডাকাতের দলের একজন ছাড়া পেয়েছে। তাদের মধ্যে দুজন জেলে থাকতে থাকতেই মারা গেছে। একজন ছাড়া পেয়ে মিস্টার গুপ্তাকে খুঁজতে শুরু করে। যে লোকটি মেদিনীপুর থেকে মাঝে মাঝে মিস্টার গুপ্তার কাছে আসতো, সেই লোকটি আসলে এই সমস্ত কিছুই জানতো, এবং এটাও জানতো যে ওই হিরেটা মিস্টার গুপ্তার কাছে আছে। এই লোকটি জেল থেকে বেরিয়ে এসে খোঁজ পায় যে মিস্টার গুপ্তা এখানে রয়েছে, তাই সে মিস্টার গুপ্তার সাথে দেখা করতে আসে সেই হিরেটার জন্য, এবং যে সমস্ত টাকা মিস্টার গুপ্তা নিয়ে এসেছে সেই টাকার ভাগের জন্য। কিন্তু মিস্টার গুপ্তা তাকে মাঝে মাঝে অল্প অল্প করে টাকা দিলেও হিরেটা তাকে দিতে চায়নি। আর তাই ভবানী বলেছিল লোকটা যখনই আসতো তারপরেই তার বাবু কেমন যেন বদলে যেত, কেমন যেন খিটখিট করত। তাছাড়া তার সঙ্গে প্রতিবার ঝামেলা হতো। যেদিন ভবানী ছুটি নেয় সেদিন সন্ধ্যের দিকেই কোনো কারণে সে এখানে এসে পড়েছিল। তার সাথে কথাবার্তা, বাগবিতণ্ডা, অনেক কিছুই হয়। প্রচণ্ডভাবে কথা কাটাকাটি হয়। কোনোভাবে রাতে ঠিক সেই সময় অর্থাৎ সন্ধ্যের দিকেই খুনটা হয়, কারণ পোস্টমর্টম রিপোর্টও তাই বলছে। খুনটা খুব বেশি রাতের দিকে হয়নি, ওই সন্ধে 7টা থেকে 9টার মধ্যে হয়েছে। সেই সময় মেদিনীপুর থেকে আসা সেই লোকটাও সেখানে এসে পড়েছিল। আমার মনে হয় সে ওই ঘরে ঢুকে কোনোভাবে মিস্টার গুপ্তা আর ওই লোকটাকে কথা বলতে শুনে নিয়েছিল। তারপর সে বেরিয়ে চলে যায়। পরে এই লোকটি চলে গেলে মেদিনীপুরের সেই দ্বিতীয় লোকটি এসে ঢোকে মিস্টার গুপ্তার ঘরে। ততক্ষণে মিস্টার গুপ্তা বেশ রেগে রয়েছে। সেই সুযোগে বোধহয় সে তাকে খুন করেছিল, কারণ আমার মনে হয় মিস্টার গুপ্তা ওই সময় তার হিরেটা গোপন জায়গা থেকে বের করেছিল। এই সুযোগটা হাতছাড়া করতে চায়নি তিনি। ছুরিটা সে কোথায় পেয়েছিল তা আমার ঠিক জানা নেই, তবে ছুরি দিয়ে মিস্টার গুপ্তাকে মেরে তার কাছ থেকে হিরেটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর যাওয়ার সময় আলমারিটা অগোছালো করে রাখে। মিস্টার গুপ্তা যে চেয়ারে বসেছিল সেই চেয়ারটাও উল্টে পড়ে যায়। মিস্টার গুপ্তা পিছনের দিকে থাকাকালীন সময় সে ছুরিটা ঘাড়ের কাছে আঘাত করে, আর তাই মিস্টার গুপ্তার মাথায় এমন একটা আঘাতের সৃষ্টি হয়েছে। কিন্তু এই গোটা ব্যাপারটা দেখে ফেলেছিল জেল খাটা সেই লোকটি। তখন এই লোকটি তাকে বলে যে হিরেটা সে কোথাও খুঁজে পায়নি, আর সেই হিরের জন্য ওই লোকটা আবার তার বাড়ির আশেপাশে ঘুরতে থাকে। খুন করে অন্যজন, অথচ সন্দেহ গিয়ে পড়ে অন্যজনের ওপর। আবার সে বোকার মতো হীরের খোঁজে বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতে থাকে। বাড়ির মধ্যে ঢোকার কোনো রাস্তা নেই, তাই সে বাড়ির মধ্যে ঢোকেনি। কাল আমি ভবানী নামের কাজের লোকটিকে দিয়ে ওই বাড়ির দরজা খোলাই এবং তাকে দিয়ে ইচ্ছা করে ঘরের দরজার লকটা খারাপ করাই, যাতে বাইরে থেকে কেউ দেখলে বুঝতে পারে দরজার লকটা খারাপ হয়ে গেছে, এবং ভবানী তাকে শুনিয়ে শুনিয়ে বলে যে লকটা কাল সকালেই ঠিক করা হবে। সমস্ত ব্যাপারটা ঘটার সময় আমি কিন্তু সেখানেই বাড়ির একপাশে উপস্থিত ছিলাম, আর সেদিন রাতেই সে আমাদের ফাঁদে পা দিয়ে সেই বাড়ির মধ্যে ঢুকে ওই ঘরে খুঁজতে থাকে সেই হিরেটা। একটানা এতগুলো কথা বলে অনিরুদ্ধতা থামতেই আমি অবাক গলায় বললাম, কিন্তু কিন্তু যে লোকটা জেল খেটে এসেছিল তার তো বেশি আক্রোশ ছিল মিস্টার গুপ্তার ওপর। তাহলে সে খুনটা না করে ওই লোকটা খুন করলো কেন? আর আর তুমি বা সেটা বুঝলে কি করে? তুই হয়তো জানিস যে জেলে থাকার সময় সকল অপরাধীর হাতের ছাপের একটা চিহ্ন রেখে দেওয়া হয়, কারণ পরবর্তীকালে সেই হাতের ছাপের সঙ্গে কোনো অপরাধীর হাতের ছাপ মিলিয়ে দেখা হয় সেই হাতের ছাপটা। কিন্তু ছুরির আঘাতে হাতের ছাপের কোনো চিহ্ন পাওয়া যায়নি। আমার মনে হয় লোকটা তাড়াহুড়োতে ভুলটা করেছিল, আর সে ভেবেছিল যে মেদিনীপুর পর্যন্ত পালিয়ে গেলে তাকে কেউ খুঁজতে পারবে না। মেদিনীপুর পুলিশের সাহায্যে আমরা প্রথম জেল খাটা লোকটির ব্যাপারে খোঁজখবর করি, আর তাই তাদের সাহায্যেই ওই লোকটির ব্যাপারে খোঁজ করা হয়। এমনকি যে লোকটি নিজের পরিচয় গোপন করে আমাদের তথ্য দিয়েছিল সেই লোকটির ব্যাপারে আমি খোঁজ নিয়েছিলাম। সত্যি তার সাথে মিস্টার গুপ্তা শুধুমাত্র দোকানের ব্যাপারেই সম্পর্ক। তারপরে বাকি ব্যাপারটা তো অতি সামান্যই। মেদিনীপুর পুলিশের সাহায্যে সেখানকার লোকটার বাড়িতে খোঁজ করে ওই হিরেটা খুঁজে পাওয়া যায়। সে লোভে পড়ে চুরি করেছিল, আর খুনটা সে সেই কারণেই করেছিল। তাই পুলিশের চাপের মুখে পড়ে সে সমস্তটাই স্বীকার করতে বাধ্য হয়। তার যা শাস্তি হবার সেটা হবে,
তবে মিস্টার গুপ্তার মৃতদেহ সৎকারের কথা আমি বলে এসেছি। কিন্তু অনিরুদ্ধদা, হিরেটা এখন কোথায় আছে? আজ থেকে 11 বছর আগে যার বাড়ি থেকে ওই সমস্ত চুরি হয়েছিল তাদের কথাও পুলিশ জানিয়েছে, এবং তাদের খোঁজখবর নিয়ে জানা গেছে সমস্ত ব্যাপারটার পেছনে একটা সত্যি আছে, আর ওই হীরের ওপর তাদের অধিকার রয়েছে। তাই হীরেটা আপাতত পুলিশের কাছে থাকলেও সেটা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। একবার ভাবতো ভাস্কর, 11 বছর আগে হারিয়ে যাওয়া একটা হীরে ওই পরিবারের লোকেরা খুঁজে পাবে, মানে এমনটা কি ভাবা যায়? আমি সামান্য হাসলাম, তারপর বললাম, সত্যি সত্যি এমন কথা সত্যিই ভাবা যায় না। কিন্তু আমি বলছিলাম যে গোটা ব্যাপারটা কি তুমি প্রথম দিনই বুঝতে পেরেছিলে? মানে ব্যাপারটা যে খুন কিংবা চুরি নয়, তুমি তো প্রথম দিনই বলেছিলে সেটা, যে ব্যাপারটা অতি সাধারণ নয়। আর আর ওই আলমারিটার ব্যাপারটা কি? অনিরুদ্ধদার মুখে আবার আগের মতো একটা উজ্জ্বল হাসি দেখা দিল। অনিরুদ্ধদা যখন কোনো কেস সলভ করে ফেলে তখনই তার মুখে এমন একটা হাসি দেখা যায়। একটু থেমে থেমে সে বলল, প্রথম দিন আলমারির অবস্থা দেখে আমার সন্দেহ হয়েছিল, কিছু একটা তো ব্যাপার আছে। কিন্তু সঞ্চারী যেদিন আলমারি থেকে কি একটা বার করে আবার আলমারিটা বন্ধ করে রাখলো, তখনই আমার মনে হলো আলমারি থেকে কিছু একটা বার করলে সামনে যে থাকবে সেও দেখতে পাবে। তাহলে ধর, যদি ওই ঘরে কেউ থাকা অবস্থায় আলমারি থেকে গুপ্তা কিছু বার করে, তাহলে সে নিশ্চয়ই দেখতেও পাবে। আর সেদিন তুই একটা ব্যাপার লক্ষ্য করেছিলি, মিস্টার গুপ্তা মুখ থুবড়ে পড়েছিল ঘরের ঠিক মাঝখানে মেঝেতে। দরজাটা খোলা ছিল, তবে তার ঘরে দরজার পেছনে একটা ছোট্ট খোপ। অত সহজে সেটা দেখা সম্ভব নয়, কারণ দরজাটা যেখানে গিয়ে মিশেছে সেই জায়গাটাতেই খোপটা রয়েছে। আমার মনে হয় দেয়ালের কোনো একটা অংশে তিনি ওটা তৈরি করিয়েছিলেন যাতে হিরেটা লুকিয়ে রাখা যায়। সেদিন প্রথম লোকটি চলে যাওয়ার পর দ্বিতীয় লোকটি আসার সময় তিনি ওটা আবার খুলেছিলেন, আর কোনোভাবে সেই সময় লোকটা এসে পড়ে। ব্যাস। তবে এটা যদিও আমার অনুমান। আমি বুঝতে পারলাম যে অনিরুদ্ধদার গোটা ব্যাপারটাই অনুমানের উপর ভিত্তি করে করেছে। আর যখন অনুমান করে তখন সেটা খুব বেশিরভাগ সময় বৌদিমণির কারণে হয়ে যায়। কেসটা কাঁধ থেকে নামলো বলে নিঃশ্বাস ফেলে চেয়ারে হেলান দিয়ে অনিরুদ্ধদা বলল, আমি সত্যি বলছি ভাস্কর, তোকে বলতে আপত্তি নেই। প্রথম থেকেই মনে হচ্ছিল খুন আর চুরি দুটোই করেছে ওই লোকটা, যে লোকটার সাথে মিশে মিস্টার গুপ্তা চুরিটা করেছিলেন। আর সেই লোকটাই এতদিন পর জেল থেকে বেরিয়ে এসে প্রতিশোধ নিয়েছে। কিন্তু একটা চেনা জানা লোক যে বেশ কয়েকবার দেখা করতে এসেছিল মিস্টার গুপ্তার সাথে, সেই কাজটা করবে তা আমি ভাবতে পারিনি। নেহাত ওই ভবানী বলেছিল মিস্টার গুপ্তার ঘরের দেওয়ালে কোথাও একটা ছোট্ট খোপ বানিয়ে রেখেছে, আর সেখানে কিছু একটা লুকানো আছে। আর তখনই আমার দরজার পেছনের কথাটা মনে পড়ে, কারণ ওই ঘরে এমন কোনো জায়গা ছিল না যেখানে সাধারণ চোখে কোনো একটা ছোট্ট খোপ চোখে পড়বে। দরজা কেউ খুললে, ভেতরে ঢুকলে তো দরজাটা দেওয়ালের দিকেই চলে যাবে, তাই না? সেই সময় ওই খোপটা দরজার পেছনের দিকে থাকবে, তাই কেউ অত সহজে সেটা দেখতে পাবে না। কিন্তু যে দেখার সে দেখেই ফেলল। কেসটা একটু ঘোরালো ছিল ভাস্কর। হ্যাঁ, সে যাই হোক, সমাধান যখন হয়ে গেছে তখন সব ভালো। ঠিক সেই সময় বৌদিমণি এসে ঘরে ঢুকল। তাকে দেখেই অনিরুদ্ধদা বলল, এই তো সঞ্চারী, এবার বলো, কাল রাতে বাড়ি ফিরিনি বলে তুমি নিশ্চয়ই রাগ করেছো, কিন্তু এখন আর সেসব কিচ্ছু হবে না। সে তুমি সব সময় বলো, কিন্তু আবার হয়। অনিরুদ্ধদা কিছু একটা বলতে যাবে তার আগেই টেলিফোনটা বেজে উঠল। অনিরুদ্ধদা হাঁটতে হাঁটতে এগিয়ে গেল টেলিফোনের দিকে, আর বৌদিমণি ঠিক সেই সময় অদ্ভুত স্বরে বলে উঠল, ওই যে আবার হলো।